সরি, সরি একটা কথা বলে শেষ করি যে তার মানে হচ্ছে আমি যদি এভাবে ধরি তার মানে যদি বিএনপি যদি সত্যি, সত্যি ক্ষমতায় আসে, আমাদের এখানে অনেকেই কিন্তু বিএনপিকে ভাবছেন যে বিএনপি আসবে, বিএনপি লার্জেস্ট পার্টি, বিএনপি আসবে বলে মনে করছেন। তার মানে কিন্তু যে আমরা ভারতের যে আধিপত্যবাদ আছে সেখান থেকে কিন্তু আমরা বেরোতে পারবো বলে আমি মনে করি না। মানে আনন্দবাজার পত্রিকা অনুসারে আরকি বা আনন্দবাজার শোনা পত্রিকা যায় যে অনুসারে বিএনপির মধ্যে অনেক ভারতীয় লোকজন আছে সেই সবকিছু মিলিয়ে। এবং বিএনপির নেতৃত্বের যে কথাবার্তা আমরা শুনেছি, আপনি তো ফখরুল ইসলাম আলমগীরের থেকে কথা শুনেছেন, আমরা সালাউদ্দিন আহমেদ সাহেবের থেকে কথা শুনেছি। উনার নিজের গুম নিয়েও উনি যে খুব একটা মানে খুব একটা উৎসাহী, যে উনি উনার ন্যায় বিচারের জন্য উৎসাহী মনে হয় না। উনারা ভারত বিরোধী বা ভারতের সাথে যেখানে আমাদের স্বার্থের সংঘাত আছে সেই বিষয়ে তেমন কোনো কথা বলেন না। যেমন একটা কথা বলি আপনাকে, তিস্তা নদী নিয়ে বিএনপি একটা বিরাট করলো, আপনার অনুষ্ঠান করলো, আপনার যদি মনে থাকে বেশ কিছুদিন আগে খুব সুন্দর বোধহয় অনুষ্ঠান করেছিল, কিন্তু সেটার কোনো মিডিয়াই সেটা প্রজেক্ট করলো না। সেটাতে মিডিয়া থেকে তারা বলল না যে দিল্লি সরকারের কোন কোন নীতির কারণে আমাদের 1 কোটির মতো মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আমরা কিভাবে আমাদেরকে কিভাবে বন্যার অস্ত্র দিয়ে আমাদেরকে কিভাবে হাজার 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 কোটি টাকার, লাখ কোটি টাকার ক্ষতি করা হচ্ছে, মানে হাজার হাজার কয়েকটা ফ্লাড হওয়া মানে আপনার লক্ষ কোটি টাকার লস। তো এগুলো তো সবচেয়ে বড় লস। এগুলো নিয়ে আমার মনে হয় বিএনপি কখনো তো এইভাবে, বিএনপি নেতৃবৃন্দ অন্তত তেমন কোনো কথা আমি শুনি নাই। সুতরাং বিএনপি সীমান্ত নিয়ে কথা হয়তো বলেছে, কিন্তু এটা যে উনাদের দোষ, উনাদের নীতির দোষ, এটা তো কখনো বলা হয় না। এখন যে ভারত বাংলাদেশের একটা উত্তেজনা তৈরি হয়েছে হাদির ঘটনার পরে, বা দীপুকে যেভাবে পুড়িয়ে মেরেছিল, এইসব ঘটনা, তো সেখানে ওনার দীর্ঘ বক্তৃতার মধ্যে এই ব্যাপারেও, ভারতের ব্যাপারেও কিন্তু কোনো কথা উঠে আসেনি, মানে বিভিন্ন কথা বলেছেন। জি, উনি বেসিক্যালি উনি ভারতের কোনো কথা বলেন না। উনি বেসিক্যালি বলেছেন, দেখেন উনি বলেছেন যে আমি যেটা দেখলাম যে 24 এবং 71 এই দুটো নিয়ে কথা বলেছেন, 24 আর 71। উনি উনার মায়ের কথা বলেছেন, ফ্যান্টাস্টিক। উনি আপনার হাদির কথা বলেছেন, শরীফ ওসমান হাদির কথা বলেছেন, খুবই সুন্দর হয়েছে। উনি নিরাপত্তার কথা বলেছেন, শান্তি চাই, শান্তি চাই বলেছেন। আর উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এখন এছাড়া তো আর উনি কিছু বলেছেন বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে যাতে আল্লাহ আমাদেরকে রহমত করেন। এইটাই মোটামুটি আমি দেখলাম আরকি। এর বেশি তো উনি কিছু বলেন নাই। ভারত নিয়ে বলেন নাই, আন্তর্জাতিক পলিসি নিয়ে বলেন নাই, বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট কি, এগুলো নিয়ে উনি তেমন কোনো গভীরে কোনো কিছু বলেননি। এটা হতে পারে যে ওনার এটা সূচনা বক্তব্য, উনি দেশে দীর্ঘ একটা পথ জার্নি করে উনি প্রথমে যে বক্তব্য হয়তো বা আস্তে আস্তে বলবেন ওনার, কিন্তু প্রথম বক্তব্যেই যেগুলা মানে উঠে এসেছে যে ওনার একটা পরিকল্পনা, এবং মার্টিন লুথারের উদাহরণ দিয়ে বলেছেন একটা ড্রিম ছিল, এখন ওনার পরিকল্পনা। আচ্ছা, ওনার পরিকল্পনা আসলে মানে পুরো দেশকে নিয়ে ওনার পরিকল্পনা। তো পুরো দেশে যেহেতু এখনো নির্বাচন হয়নি, উনি ক্ষমতায় আসেননি, তাহলে ওনার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হবে? না, প্রথম কথা হচ্ছে এখন আমি অনেক কিছু বলতে পারতাম। আমি আপনাকে গিল ক্রিস্টের কথা বলতে পারতাম। আমি এখন আপনাকে অনেক কিছু শুনাইতে পারতাম। যে আমাদের ব্রেইন হচ্ছে ২ ভাগ। আমাদের একটা লেফট হেমিস্ফিয়ার আছে, একটা রাইট হেমিস্ফিয়ার আছে। তো লেফট হেমিস্ফিয়ার আপনার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, অঙ্ক-টঙ্ক নিয়ে কাজ করে, হ্যাঁ? লেফট হেমিস্ফিয়ারে কোনো ইমোশন নাই। হ্যাঁ? লেফট হেমিস্ফিয়ার ধরে নেন, আমি একটু করে বলছি, এটা একটু সরলীকরণ। তবে এ গান বুঝে না, এ কবিতা বোঝে না, এ খালি ক্যালকুলেশন বোঝে। ধরে নেন আপাতত এটা। আর রাইট যেটা আমাদের রাইট সাইড, সেটা হচ্ছে আসল উইজডম, আসল প্রজ্ঞা, আসল জ্ঞান। এবং তারা হচ্ছে গিয়ে আপনার স্পিরিচুয়ালিটি ওখানে থাকে, আধ্যাত্মিকতাবাদ ওখানে থাকে, মিউজিক ওখানে থাকে, আপনার কবিতা ওখানে থাকে, হ্যাঁ? এগুলো ওখানে থাকে, ইমোশন ওখানে থাকে। তো ড্রিম, আমাদের স্বপ্ন, এটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ারের জিনিস। এইটা ড্রিম তো একটা খুব দারুণ জিনিস। ড্রিম হচ্ছে কি মানে মার্টিন লুথার কিং যখন বলছিলেন, উনি তখন উনার কল্পনার কথা বলছিলেন। উনি স্বপ্ন দেখেন যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ একই সাথে থাকবে, তাদের চরিত্র নিয়ে তাদেরকে চিন্তা করা হবে এবং তাদের চামড়ার রং দেখে করা হবে না। এই যে কল্পনা ছিল, এখনো তো জানেন সেই কল্পনা যুক্তরাষ্ট্রে এখনো অর্জিত হয় নাই। সুন্দর কল্পনা, সুন্দর স্বপ্ন।
অন্যদিকে আপনি বলছেন পরিকল্পনা, আপনার একটা পরিকল্পনা আছে। তো আপনার পরিকল্পনা নিয়ে বলেন, কিছু বলেন শুনি, আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনা দিয়ে আসলে আপনি হিসাব নিকাশ করে না, পরিকল্পনা দিয়ে কোনো দেশের উন্নয়ন হয়েছে বলে আমি জানি না। হ্যাঁ? একটা শুনেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আসলে দেশগুলো খুবই উন্নত ছিল ইউরোপে। ইউরোপে যখন দেশগুলো খুব উন্নত ছিল, তারপর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভেঙে গেল সবকিছু, তখন আপনার একটা মার্শাল প্ল্যান বলে হয়েছিল। হ্যাঁ? আমেরিকা একটা মার্শাল প্ল্যানে টাকা দিয়েছিল যে আগের মতো তোমরা একটু ভালো করে বানাও। আই এম সরি, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। হুম, জি। তো উম আ তো আমি সেই হিসাবে বলব যে প্ল্যান করে আসলে কোন দেশের উন্নয়ন হয় বলে আমি জানি না। আর হুম, বাংলাদেশের যেটা সমস্যা বলে আমি মনে করি, অর্থনীতি ব্যাপারটা খালি বলছি, হ্যাঁ? বা অর্থনীতি দেখেন উনি কিন্তু আ আমাদের দেশে যে দখলদারিত্ব চলছে, যে চাঁদাবাজি চলছে, বিএনপির, এটা নিয়ে কোন কথা বলেন নাই। এখন হুম, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি রেখে আপনি কি কোন পরিকল্পনা আপনার বাস্তবায়িত হবে? তাহলে আপনি আপনি আমাকে বলেন। এতদিন তো হয়নি। ৫৪ বছরে পরিকল্পনা তো আমরা প্রত্যেক বছর, আমরা ৫ বছর পর আমাদের ৫ বছরের পরিকল্পনা থাকে। হুম, আমার কথা হচ্ছে, আমি সবচাইতে যে বিষয়ে আমি বিএনপির ব্যাপারে আমি অত্যন্ত, আমার যেটা প্রধান, আপনি বলতে পারেন আমার যে প্রধান আ আ আ রিজার্ভেশন, সেটা হুম, হচ্ছে যে উনারা দুর্নীতি বিরোধিতার কোন কথা বলেন না। তো তাহলে উনি যেটা বলছেন যে, "আল্লাহ আমাকে রহমত করো।" কিন্তু আমি দুর্নীতি করব? আমি দুর্নীতি করব আর আল্লাহ আমাকে রহমত করবেন? হুম। বুঝতে পেরেছেন? কথার মধ্যে এটা হয় না আসলে। হ্যাঁ? এটা আল্লাহ করবেন না আপনাকে। আ আ দিবেন না। তো এবং সো দুর্নীতির ব্যাপারে যেটা উনি মানে আগে বলেছিলেন আরকি লন্ডনে থাকতে। একটু আগে আমি আপনাকে বলছিলাম হুম, যে হুম। ও মেঘা কোন প্রজেক্ট করবে না। কারণ মেগা প্রজেক্ট করলে মেগা দুর্নীতি হয়। কিন্তু তাহলে কি না, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের সেরকম মেগা কোন প্রজেক্ট হবে না? মেগা প্রজেক্ট বাংলাদেশে লাগবে। মেগা, কারণ আপনার প্রজেক্ট সাধারণত আপনি যত আরো একটু ইয়ে হবেন, আপনার প্রজেক্ট গুলো সমন্বয় করতে হয়। তার মানে আপনাকে যে রাস্তা থাকতে হয়, রাস্তা যেখান থেকে সেখানেই তো ব্রিজ হইতে হবে। যেখানে ব্রিজ হইতে হবে সেখানেই তো আপনার অন্যান্য আপনার জোনিং হইতে হবে। সুতরাং একটার সাথে একটা সম্পর্কিত। আমার মনে হয় যে মেগা প্রজেক্ট বা মেগা প্ল্যান এটা লাগবেই। কিন্তু হুম, তারেক রহমান সাহেবের এখানে এক ধরনের আ অসহায়ত্ব দেখা যাচ্ছে। এই অসহায়ত্বটা হচ্ছে যে, যেহেতু আমার দুর্নীতি হয়, সেজন্য আমি যেহেতু দুর্নীতিকে কভার করতে পারছি না, দুর্নীতিকে আমি আ আ সমাধান করতে পারছি না, আমি পুরো প্রজেক্টই বাদ দিয়ে দিব। এটা তো হয় না। কারণ আ হুম, আ আমাদের যেটা মেইন প্রধান দায়িত্ব, সেটা হচ্ছে দুর্নীতি আমাদেরকে বিলোপ করতে হবে। হ্যাঁ, হুম, আমি সরি, আমি জামাতের ভাষায় কথা বলতে চাই না। কিন্তু আমাদেরকে ফেয়ার একটা সিস্টেম তো বানাতে হবে। ওরা যে ইনসাফের কথা বলে, ইনসাফের সাথে তো আমি কোন আমি 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 যুদ্ধ করতে, আমি কোন ঝগড়া করতে পারছি না। ঝগড়া না, মানে হুম, আমি বলতে চাচ্ছি আমার কোন মতবিরোধ নাই। তাহলে আপনি আসলে ইনসাফ দুর্নীতিমুক্ত সমাজ, আমি এগেইন পার্টির ইয়ে বলছি না। কিন্তু আমার কাছে ওটা মনে হচ্ছে যে মাচ মোর বেটার ফর্মুলেশন। হ্যাঁ, এটা তো আমি পরিকল্পনা দিয়ে, আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমি যখন এনডিসিতে ছিলাম, ওখানে সেই ইয়ে করতাম ইন্সট্রাক্টর, তখন আমাদেরকে বিমানে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। হাসিনার সময়, বুঝছেন না? ২০০০ বা ১৩-১৩ র দিকে। তো আমরা গেছি বিমানের ইয়েতে। তো যে জিজ্ঞেস করছে আমাদের কোর্স মেম্বাররা যে, "বিমান এত লুজিং কেন? বিমান এত লোকসান দেয় কেন?" হুম, তখন উনি বলছেন, যিনি আ তখন মহাপরিচালক ডিজি ছিলেন বা ম্যানেজিং ডিরেক্টর, তিনি হুম, বলছেন যে, "আমরা সব ঠিক করে ফেলব।" কারণ আমরা আ আর্নেস্ট অ্যান্ড ইয়াং, পৃথিবীর একটা বিখ্যাত আপনার পরামর্শদাতা, পরামর্শক কোম্পানি, কনসালটেন্ট কোম্পানি, তারা আমাদের প্ল্যান করে দিচ্ছেন। ওই প্ল্যান অনুযায়ী আমাদের হয়ে যাবে। আমরা এটা লোকসান, আমি তখন উনাকে বললাম, সবার সামনেই বললাম যে, "দেখেন, প্ল্যান করে আপনারা বিমান এটা করতে পারবেন না। হুম। এটাই যদি করতে পারতেন, তাহলে পৃথিবীতে কোন বড় লোকসান কোম্পানি হইত না। কারণ সবাই ওই কনসালটেন্সি দিয়ে প্ল্যান করতে পারে। আসল কথা হলো আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা।"